নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি, এই গল্পটি একটি সত্য ঘটনা। গল্পটির কেন্দ্রীয় যে চরিত্র, তার নাম বিপ্লব, বয়স 36। আজকের এই সত্য ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন সত্যি ভগবান আছে ভক্তের জন্য, এবং ভিখারি ও দুস্থ গরিবদেরকে দান করলে তার মহিমা কী, তার কিভাবে আমরা সুফল পাই, এটা ভগবান কিভাবে আমাদেরকে অদৃশ্যভাবে সাহায্য করেন। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্পটি যাকে নিয়ে সে নিজেই বর্ণনা করে বলছেন, আমার নাম বিপ্লব, বয়স 36 বছর। আমার 3টা সন্তান আছে। তারা শহরের একটা নামকরা স্কুলে পড়াশোনা করে। আমি আমার 3 সন্তানকেই ভীষণ ভালোবাসি, আর ওদের ভালো ভবিষ্যতের জন্য আমি খুব পরিশ্রম করি। আমার নিজের একটা কাপড়ের দোকান আছে, যেটা আজকাল খুব কম চলছে। আমার বিয়ে আমার এক বান্ধবীর সাথে হয়েছিল। ও দেখতে তো খুবই সুন্দর ছিল, কিন্তু ওর মুখের কথাগুলোও ছিল খুব কঠিন টাইপের। যা ওর মনে আসতো তাই ও বলে দিত। আমি প্রায়ই ওকে বোঝাতাম যে এরকমভাবে কাউকে বলতে হয় না। তোমার যদি কারো কথা খারাপ লাগেও, তাহলে তার মুখের উপর এভাবে বলো না। কিন্তু আমার কথাও কিছুই বুঝতে পারতো না এবং শুনতও না। উল্টে ও বলতো যে আমি ভীতু নয়, আমি সাহসী, যে মুখের ওপরেই তার দোষের কথা বলতে পারে। আমার ওর এই অভ্যাসটা একদমই পছন্দ হতো না, কিন্তু বেশিরভাগ সময় আমি ওর ওই খারাপ অভ্যাসকে না দেখার মতো করে এড়িয়ে চলতাম। ওর এই অভ্যাসের কারণে আজকাল আমি ওর থেকে অনেক দূরে থাকি। কাউকে কিছু বলার আগে এটা তো খেয়াল রাখা দরকার যে যাকে বলেছে ওই কথাটা তারও খারাপ লাগতে পারে। আজকাল দোকানে বিক্রি খুব কম হয়। আমি খুবই টেনশনে থাকি। আমি ভগবানকে বিশ্বাস করি। দোকান খোলার আগেই আমি পূজাপাঠ করতাম এবং ভগবানের কাছে প্রার্থনা করতাম, ভগবান আমার ব্যবসা যেন ফুলে ফেঁপে ওঠে। কিন্তু আমার মনে হয় ভগবানও কোনো কারণে আমার উপর রেগে আছেন। একদিন আমি দোকানে বসেছিলাম। সকাল থেকে দুপুর হয়ে গেছে, কিন্তু একটাও গ্রাহক এলো না। ও মুখও দেখতে পেলাম না কারোর। গরমের সময় কারেন্টও ছিল না। গরমের কারণে আমার অবস্থা খারাপ, তাই আমি হাত পা দিয়ে বাতাস করছিলাম। হঠাৎ আমার নজর সামনের কাপড়ের দোকানের উপর পড়ল, যেখানে একের পর এক গ্রাহক আসছে আর অনেক অনেক জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে। এরকম নয় যে আমার দোকান ছোট বা ভালো কাপড় নেই। আমার কাছে সব ধরনের কাপড়ই ছিল, তবুও মানুষ আমার দোকানে খুব কমই আসতো। আমি সেই দোকানের দিকে এক নজরে তাকিয়েছিলাম। তখন হঠাৎ এক সাইড থেকে এক ভিখারিনী এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে কিছু চাইতে লাগলো। আমার সমস্ত ধ্যান সামনের দোকানের দিকে ছিল। আমি মনে মনে ভগবানকে অভিযোগ করলাম যে কেন আমার দোকানে খরিদ্দার আসছে না। তখন আবার ওই ভিখারিনী জোর গলায় বলল, বাবুজি, আমাকে একটা কাপড় দিন। ওর তীক্ষ্ণ আর জোরালো আওয়াজ শুনে আমি চমকে গেলাম। ওর দিকে তাকালাম আর ওকে দেখতেই থাকলাম। উচ্চ লম্বা একটা সুন্দরী যুবতী মেয়ে। একটা ছেঁড়া ফাটা পুরানো কাপড় পরেছিল, যেটা খুব নোংরাও হয়ে গিয়েছিল। পায়ে একটা পুরানো চপ্পল ছিল, কিন্তু ওর গায়ের রং ছিল ফর্সা। নাকের উপর একটা নখ চকচক করছিল, যেটা ওর গোল মুখের উপর খুব সুন্দর মানিয়েছিল। মুখের বিভিন্ন জায়গায় মাটি লেগেছিল, তবুও ওকে দেখতে ভালোই লাগছিল। আমি ওকে দেখলাম তো দেখতেই থাকলাম। ওর মুখে
এতটা সরলতা ছিল যে ওকে দেখে আমার মন ভরছিল না। সে আমাকে উদাস দেখে আর বলল, বাবুজি, কোনো একটা কাপড় দিয়ে দিন না, আমি একটা ভিখারি। ওর অনুরোধ শুনে আমার হুঁশ ফিরে এলো। আমি ওর দিকে ধ্যান দিতে থাকলাম। আশ্চর্য চোখে আমার দোকানটা দেখতে লাগলো। আমি বললাম, কাপড় তো দেব, কিন্তু আগে বল তুই কে। ও কাপড়ের থেকে নজর হাটিয়ে আমাকে দেখে বলল, আমার নাম টিনা, আর আমি একজন ভিখারিনী। আমার ওর নামটা খুবই ভালো লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম যে, কোথা থেকে এসেছো তুমি? ও বলতে লাগলো, এখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় একটা ঝুপড়িতে থাকি। আমি ওর কথা শুনে মাথা নাড়িয়ে দিলাম আর একটা ভালো কাপড় ওকে দিয়ে দিলাম আর বললাম, এবার খুশি তো? নতুন কাপড় পেয়ে ও খুব খুশি হলো। সে কাপড়টা মাথায় জড়িয়ে বলতে লাগলো, আমাকে সুন্দর লাগছে না? মেয়েটি সত্যি কথাই বলছিল। ওই কাপড়টিতে ওকে খুবই সুন্দর মানাচ্ছিল। আমি বললাম, হ্যাঁ, খুব ভালো লাগছে। সে আবারও আমাকে ধন্যবাদ দিয়ে ওই কাপড়টা নিজের থলির মধ্যে ঢুকিয়ে মনে মনে কিছু গুনগুন করতে করতে বেরিয়ে গেল, নিজের রাস্তায় চলে গেল। আমি এখনও ওর গুনগুনানি আর ওর চেহারার কথাই মনে মনে ভাবছিলাম। ও যাওয়ার মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই একজন মহিলা দোকানে কাপড় কিনতে এসে পড়েন। আমি সেই ভিখারিনীকে আমার মাথা থেকে বের করে দিয়ে সবেমাত্র সেই মহিলার থেকে ফ্রি হয়েছি, তখনই আরও 2-3 জন মহিলা আমার দোকানে এসে পড়ে আর কাপড় দেখতে থাকলেন। আর এরপরে এই ঘটনা চলতেই থাকলো। এখন এমন অবস্থা হয়েছে যে একজন গ্রাহক যেতে না যেতেই আরও 2-3 জন গ্রাহক চলে আসে আর কাপড় দেখতে থাকে। এরপরে এই ঘটনা চলতেই থাকে। এভাবেই সারা দিন চলতে লাগলো। আমার দোকানে গ্রাহক বাড়তেই থাকলো আর প্রতিটা গ্রাহক কমপক্ষে 2-3টা কাপড় কিনতে লাগলো। এখন আমার কাছে অতটা সময়ও নেই যে সামনের দোকানে কত গ্রাহক এলো আর কত গ্রাহক গেল তা বসে দেখার। সারাদিন আমার দোকানে গ্রাহকের লাইন লেগেই রইল। সন্ধ্যা হতে হতে আমার দোকানের অনেক কাপড় বিক্রি হয়ে গেল। আজকে প্রথমবার এতগুলো গ্রাহককে শান্ত করে আর নিজের প্রায় দোকানের সব কিছু খালি হয়ে যাওয়া অবাক হয়ে দেখলাম। আজকে এইসব হলো কিভাবে আমি ভাবতে লাগলাম। একদিনেই এত গ্রাহক এলো আর প্রায় পুরো দোকান খালি করে দিয়ে গেল। আমি সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে আবার কাপড় কিনে এনে দোকানে ভরে দিলাম আর যে টাকা বাঁচলো সেটা দিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে এসে আমার বউকে এইসব কথা বললাম, যেটা শুনে সেও খুব খুশি হলো আর ভগবানকে ধন্যবাদ দিল। পরের দিন রুটিন অনুযায়ী আমি আবার দোকানে গেলাম আর গ্রাহকের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে আবার সেই ভিখারিনী আমার দোকানে এলো এবং আমি এটা দেখতে অবাক হলাম যে কাল যে ড্রেস পরেছিল সেই নোংরা ড্রেসটাই আজকেও সে পরে আছে, যদিও কালকেই আমি তাকে একটা নতুন কাপড় দিয়েছিলাম, তবুও সে ওই নোংরা পুরাতন কাপড়টাই পরে এসেছে। কিন্তু ওকে আমার ভালো লেগেছে। ওকে দেখেই আমার মন অনেকটা হালকা হয়ে গেল। কিন্তু সে কালকের মতো আজকেও বলল, বাবুজি, আমাকে একটা কাপড় দিন। সে এত নরম আর সুন্দর শব্দে আমার কাছে কাপড় চাইল যে আমি না করতেই পারলাম না। তার উপর ওর সরল মুখ দেখে আমি কোনোভাবেই না করতে পারলাম না। তাই আমি ওকে কিছু বলতে না বলতেই একটা কাপড় দিয়ে দিলাম। আজকে আবার সে আমার দেওয়া কাপড়টা মাথায় নিল। কাপড়টা নীল রঙের ছিল, ওর ফর্সা রঙের সঙ্গে সেটা খুব মানিয়েছিল। সে আজকে আমাকে আবার জিজ্ঞাসা করলো, বাবু, আমাকে ভালো মানিয়েছে তো?
আমি বললাম, হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনেই সে ঝট করে কাপড় উঠিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল। আর আমি ওর দিকে তাকিয়ে থাকলাম, ওর যাওয়া দেখতে লাগলাম। ওর যাওয়ার কিছুক্ষণ পরেই আজও গ্রাহকের ভিড় লেগে গেল। একের পর এক গ্রাহক আসতেই থাকলো, আর আমি সারাদিন তাতেই ব্যস্ত থাকলাম। একের পর এক গ্রাহক সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেলাম। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনও দোকানে এত ভিড় ছিল যে ভিড় কম হওয়ার নামই হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, আমি একা তো সামলাতে পারছি না, তাই কোনো ছেলেকে কাজে রাখতে হবে। সেদিনও আমার চিন্তা ভাবনার চেয়ে বেশি বিক্রিবাট্টা হলো, আর তাই আমিও খুব খুশি ছিলাম। সেদিন সন্ধ্যাবেলায় আমি একটা ছেলেকে দোকানে কাজের জন্য রাখলাম। আমি ওকে বললাম, মাসের শেষে আমি তোমাকে বেতন দেব, আর ছেলেটিও রাজি হয়ে গেল। এইভাবে ওই ছেলেটি আমার দোকানে কাজ করতে লাগলো, রুটিন অনুযায়ী চলতে থাকলো, আর আমার দোকানে দিন দিন উন্নতি হতে লাগলো। কিন্তু এর মাঝেও ওই ভিখারিনী প্রতিদিন আসতো আর আমার কাছ থেকে ফ্রিতে কাপড় নিয়ে যেত। কিন্তু আমি কখনোই তাকে নতুন কাপড় পরতে দেখিনি। যেগুলো আমি ওকে দিতাম সেগুলোর মধ্যে ও একটা কাপড়ও পরেনি, বরং সব সময় নিজের সেই নোংরা পুরানো কাপড়টাই পরে আসতো। একদিন আমি তোকে জিজ্ঞাসাই করে ফেললাম, কেন তুমি আমার দেওয়া কাপড়গুলো পরছো না? কিন্তু সে হেসে হেসে আমার কাছ থেকে নতুন কাপড় নিয়ে চলে যেত। আমিও ওর সৌন্দর্যে ইমপ্রেস ছিলাম, তাই ওকে নিষেধও করতে পারতাম না। এই কথাটা আমি আমার বাড়িতে কখনো প্রকাশ করি না, আর না তো কখনো আমার স্ত্রীকে ওই ভিখারিনীর ব্যাপারে কিছু বলেছি, কারণ আমি জানতাম এই কথা শোনার সাথে সাথেই আমার বউ আমাকে লেকচার দিতে শুরু করে দেবে। ভিখারিনী প্রতিদিন তোমার দোকানে আসতো আর নতুন কাপড় নিয়ে চলে যেত, কিন্তু ওর যাওয়ার পরেই আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যেত। এত ভিড় লেগে যেত যে মাথা চুলকানোর মতো সময় পেতাম না। আমার দোকানে এই সময় খুব তাড়াতাড়ি উন্নতি করছিল। এখন আমার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব রইল না। আমি খুব অবাক হতাম যে ভিখারিনী আসার সাথে সাথেই কেন আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়। আগে তো কখনো এরকমটা হয়নি। আমার দোকানে এত গ্রাহক আসতো, বরং আমি তো সারা সময় ফাঁকায় বসে থাকতাম, আর বসে বসে সামনের দোকানের দিকে তাকিয়েই থাকতাম। আমি লোভে পড়েই এই ভিখারিনীকে প্রতিদিন নতুন কাপড় দিতাম, কিন্তু এখন আমার ওর উপর সন্দেহ হতে লাগলো। এখন আমি ভিখারির ব্যাপারে সমস্ত খোঁজখবর নেওয়ার চিন্তাভাবনা করলাম, যাতে আমি জানতে পারি এসবের পেছনে আসল কারণ কি। এরপরে একদিন ওই ভিখারিনী আমার দোকানে এলো আর বলল, বাবুজি, আমাকে একটা কাপড় দিন। তখন আমি তাকে একটা নতুন কাপড় বের করে দিই, কিন্তু যখনই সে ওই কাপড়টা নেওয়ার জন্য হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে আমি ওর হাত ধরে ওকে বললাম, প্রথমে আমাকে এটা বলো, তুমি কে, আর এইসব কাপড় দিয়ে তুমি কি করো, তারপর আমি তোমাকে কাপড় দেব। আমার কথা শুনে সে চিন্তায় পড়ে গেল আর বলল যে আমি পরি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, আমি তো তোমাকে কখনো নতুন কাপড় পরতে দেখিনি, বরং তুমি তো সবসময় সেই নোংরা ছেঁড়া ফাটা পুরানো কাপড়টাই পরে আসো। তখন সে বলল, বাবুজি, আমি আমার বিয়ের জন্য এই কাপড়গুলো জোগাড় করছি। ওর এই কথাটা শুনে আমার মনে হলো হয়তো সত্যি কথাই বলছে। তখন আমি চুপচাপ কাপড় ওর দিকে এগিয়ে দিলাম, আর সেও কাপড় নিয়ে চলে গেল। কিন্তু আমি ওর সত্যিটা জানার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি দোকানে কাজের ছেলেকে বসিয়ে দোকান থেকে একটা জিন্স আর শার্ট বের করে দোকানে বসে সেই নতুন জামা কাপড় পরলাম, আর মুখে একটা মাস্ক পরে নিলাম। আমার দোকানে
কাজ করা ছেলেটা আমাকে এই রকম নিজের চেহারা বদলাতে দেখে চমকে ওঠে আর জিজ্ঞাসা করে যে আমি এসব কেন করছি। আমি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওকে দোকানের খেয়াল রাখতে বলে দোকান থেকে বেরিয়ে গেলাম। দোকান থেকে বেরিয়ে তাকিয়ে তাকিয়ে ওই ভিখারিকে কিছুটা দূর থেকে দেখলাম। আমি তাড়াতাড়ি ওর পেছন পেছন চলতে শুরু করলাম। ওই ভিখারিনী রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে লোকের কাছে পয়সা চাইতে লাগলো, কারো কাছে খাবার চাইতে লাগলো আর নিজের পুটলি ভরতে লাগলো। এরপর সে এগিয়ে যেত, আমিও লুকিয়ে লুকিয়ে ওর পেছন নিচ্ছিলাম যাতে আমি সব কিছু জানতে পারি। এখন অবধি ওর আমার উপর কোনো সন্দেহ হয়নি, কেননা আমি নিজের চেহারা পুরো বদলে ফেলেছি আর আমি ওর থেকে কিছুটা দূরেই ছিলাম। এরপর আমি ওকে একটা বাচ্চার কাছে যেতে দেখলাম। ও নিজের থলি রেখে সেই বাচ্চার সাথে কিছুটা সময় দিয়ে বলল, তারপর ওর মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো। তারপরে আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ভিখারিনী হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই আমাকেও হেঁটে হেঁটে ওর পেছন পেছন যেতে হলো। আধ ঘন্টা ওর পেছন পেছন চলার পরে একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। সেখানে খুব বেশি লোক ছিল না, বরং এটা ভালো যে সেখানে কোনো লোকই ছিল না। থাকার মধ্যে সেখানে কয়েকটা ঝুপড়ি ছিল আর সেই ভিখারিনী একটা ঝুপড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে যতগুলো ঝুপড়ি ছিল সেগুলো একটা আরেকটার সাথে কিছুটা দূরে ছিল, যার কারণে ঝুপড়ির ভেতরে দেখতে পাওয়া খুব মুশকিল ছিল। আমি ওর পেছনেই ছিলাম। ও একটা ঝুপড়ির কাছে এসে তারপরে সেই ঝুপড়ির পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো, কিন্তু এটা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। সেই ঝুপড়ির ভেতরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বসে কান্না করছিল। ওই ভিখারিনীর সাথে একটা কম বয়সী মেয়েও ছিল। সেই মেয়েটা ওই বাচ্চাগুলোকে চুপ করানোর চেষ্টা করছিল। ওই ঝুপড়িতে এতগুলো বাচ্চাকে একসাথে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। এতগুলো বাচ্চা ওর হতে পারে না, কেননা একে তো এর এত কম বয়স, তার উপরে তাকে দেখেও তো বিবাহিত মনে হয় না। তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে কি এটাই দাঁড়ায় যে এই ভিখারিনী বাচ্চাদের চুরি করে এনেছে আর এখন ওদেরকে নিজের কবজায় রেখেছে? হয়তো এই বাচ্চাদের বদলে তাদের বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা আদায় করে, তা না হলে ওই বাচ্চাগুলোকে নিজের মতো ভিক্ষার ব্যবসায় নামিয়ে দেয় আর টাকা পয়সা ইনকাম করে। আর এটাও হতে পারে সে বাচ্চাগুলোকে বেআইনিভাবে বিক্রিও করে দেয়। এই সমস্ত কথাই আমার মাথায় আসতে লাগলো। এখন আমার এই ভিখারিনীর উপর দয়া দেখানোর জন্য নিজের উপর আফসোস হতে লাগলো। আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম যে ওর সরল সুন্দর মুখ দেখে আমি গলে যাচ্ছিলাম আর ওকে এতদিন ধরে ফ্রিতে কাপড় দিচ্ছিলাম। আমি একটা গাছের পেছনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ সামনে ভিখারির দিকেই ছিল, যে ওই কম বয়সী মেয়েটাকে কিছু বলছিল আর ওই মেয়েটাও নিজের মাথা নাড়িয়ে ওকে কিছু বলছিল। বাচ্চাগুলো তখন কেঁদেই যাচ্ছিল, যার কারণে ভিখারিনী ফল বের করে তাদেরকে দিল। বাচ্চাগুলো সম্ভবত 3 থেকে 10 বছর বয়সী হবে। আমি তাদের দিকেই তাকিয়েছিলাম। তখনই পাশের ঝুপড়ির পর্দা সরে গেল আর সেখান থেকে একজন বয়স্ক মহিলা বাইরে এলো। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সেখানেও 8-10টা বাচ্চা দেখতে পেলাম আর তারা 9-10 বছর বয়স হবে। যেখানে ছেলে মেয়ে সবাই ছিল। ওই বয়স্ক মহিলা ভিখারিনীর কাছে এসে কিছু একটা বলতে লাগলো। এইসব দেখে আমার মনে আরও দুশ্চিন্তা হতে থাকলো আর দুশ্চিন্তার কারণে আমার শরীর দিয়ে ঘামে ভিজে যাচ্ছিল। আমার মনে হতে লাগলো যে এখানে তো
ওরা পুরো গ্যাং আছে, আর এদের এই বাচ্চা ব্যবসা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমি সেখান থেকে ফিরে নিজের দোকানে চলে এলাম আর ড্রেস চেঞ্জ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করলাম, কারণ এই সব কিছু দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি কাজের ছেলেটাকে ছুটি দিয়ে দিলাম আর দোকান বন্ধ করে বাড়িতে চলে এলাম। বারবার আমার চোখের সামনে সেই সরল আর কান্না আর বাচ্চাদের মুখ ভেসে উঠছিল, যারা ওই ভিখারিনীর হাতে বন্দি হয়ে আছে। না জানি সে ওই বাচ্চাগুলোর সাথে কি কি করবে, এইসব ভেবে আমার শরীর কেঁপে উঠছিল। আমি আমার সন্তানদের সঙ্গেও কোনো কথা বলতে পারলাম না, না হলে আমি আগে এসেই আমার সন্তানদের সঙ্গে কথা বলতাম আর ওর সাথে কিছুক্ষণ খেলতাম। আমার এই অবস্থা আমার বউয়ের চোখে এড়ালো না। আমাকে এরকম চুপ থাকতে দেখে আমার বউ জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চিন্তিত কেন? আগে তো কখনো তোমাকে এত চিন্তায় দেখিনি। প্রথমে তো আমি এড়িয়ে গেলাম যে এটা কোনো ব্যাপার না, কিন্তু ও যখন জেদ করতে লাগলো তখন আমি ওকে সব কিছু বলে দিলাম, শুধুমাত্র এটা ছাড়া যে আমি ওকে রোজ নতুন কাপড় দিই। যদি আমি ওকে এটা বলে দিতাম তাহলে ও আমাকে বোকা গাধা ভেবে বোঝাতে শুরু করে দিত। আমার সমস্ত কথা শুনে আমার বউও চিন্তায় পড়ে গেল, কেননা এটা ছোট ছোট বাচ্চাদের জীবনের প্রশ্ন। হঠাৎ ও বলল, এইসবের একমাত্র সমাধান পুলিশ। তুমি পুলিশকে সব কিছু বলে দাও, যাতে তারা নিজেরাই ওই বাচ্চাগুলোকে উদ্ধার করে তাদের বাবা মায়ের হাতে পৌঁছে দিতে পারে। একমাত্র এভাবেই তোমার টেনশন কমবে। আমার বউয়ের কথাগুলো শুনে আমারও মনে হচ্ছিল এটা ঠিকই বলছে, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। আর ভিখারিনীর হাতে বন্দি হওয়া ওই বাচ্চাগুলোর কথা মনে করে আমার খুব কষ্টও হচ্ছে। আমি ভাবলাম আমি একলা ওই ভিখারিনীর সাথে পেরে উঠব না, ওর পুরো গ্যাং ওর সঙ্গেই আছে। আমার বউয়ের কথা চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে এই ব্যাপারে পুলিশের কাছে বলাই ঠিক হবে। পরের দিনও সেই ভিখারিনী আমার দোকানে কাপড় নিতে এলো। তখন আমি কিছু না বলেই ওকে কাপড় দিয়ে দিলাম, আর তারপরে কাজের ছেলেটাকে দোকানে বসিয়ে আমি পুলিশ স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। পুলিশ স্টেশনে গিয়ে আমাকে আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। তারপর সেখানে পুলিশ ইন্সপেক্টর ফ্রি হন। তখন আমি তার কাছে গিয়ে পৌঁছালাম। তারপরে পুলিশের ইন্সপেক্টর সাহেবকে সব কিছু বললাম। উনি নিজেই মামলাটা হ্যান্ডেল করবেন বললেন। ইন্সপেক্টর বললেন, তুমি শুধু আমাদেরকে ওই জায়গার লোকেশান বলে দাও, আর নয়তো আমাদের সাথে চলো। আমি পুলিশ ইন্সপেক্টরকে সেই জায়গার ব্যাপারে বললাম, আর বললাম আমি আপনাদের সাথেই যাব, যাতে সব কিছু নিজের চোখে দেখতে পারি। আমি ইন্সপেক্টরের সাথে আরও কিছু সময় কথা বলে তারপর সেখান থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যাবেলায় ইন্সপেক্টর সাহেব আমাকে ফোন করে ডাকলেন এবং তারা সবাই রেডি হয়ে একসঙ্গে রওনা দিলাম। প্রায় 15 জনের টিম ছিল। আমি সেখানে আসতেই সবাই মিলে সেই ফাঁকা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাতে তিনি আমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আমি কে আর কি করি। তখন আমিও কিছু না লুকিয়ে আমার সমস্ত বলে দিলাম, আর আমার লুকানোর মতো কিছু ছিলও না। এরপরে তিনি আমাকে অপরাধীদের ব্যাপারে বলেছিলেন যে কিভাবে মানুষ একে অপরের শত্রু হয়ে একে অপরের ক্ষতি করছে। নিজের লাভের কারণে অন্যকে মারা আর ক্ষতি করা, এগুলো এখন নর্মাল হয়ে উঠেছে। ওই বলে না যে নিজে বাঁচলেই বাপের নাম। এরপর আমরা সবাই ওখানে পৌঁছালাম। ওখানে যাওয়ার পর ভিখারিনীর ওই ঝুপড়িটা সমস্ত পুলিশ অফিসাররা একদম ঘিরে ধরল। তারপর সবাইকে অ্যারেস্ট করে গাড়িতে তুলল, সঙ্গে বাচ্চারাও, এবং সবাইকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছালেন।
আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, যখন ঝুপড়ি থেকে সমস্ত বাচ্চারাও বাইরে বেরিয়ে এলো আর তারা এইসব দেখছিল, তারা কান্না করছিল। ইন্সপেক্টর নিজের পুলিশকর্মীকে বোঝালো যে তারা যেন এই তিনজনকে গ্রেপ্তার করে নেয়। আর এই তিনজন কান্না করতে করতে হাত জড়ো করছিল এবং ইন্সপেক্টর সেদিকে না দেখে তিনজনকে গ্রেপ্তার করেছিল। ওই দিন রাতে আমি বাড়ি ফিরে এলাম এবং বাড়িতে ফিরে এসে আমি মনে মনে এটা ভাবছিলাম, যাক, এবার বাচ্চাগুলো তাদের বাবা মার কাছে পৌঁছাতে পারবে। তো পরের দিন আমি রুটিন অনুযায়ী নিজের দোকানে এলাম। ওই ভিখারিনী আজকে আমার দোকানে এলো না। আর সে আসবেই বা কেমন করে? সে তো জেলের মধ্যে বন্দি। আমি শান্তিতে বসে গ্রাহকের আসার অপেক্ষা করছিলাম, কিন্তু বেলা 11টা বেজে গেল, কোনো গ্রাহকই এলো না। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম আজকে সেখানে আমার দোকানের থেকে বেশি ভিড় ছিল আমার অপোজিটের দোকানটায়। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সারাদিনে মাত্র একজন গ্রাহকই বসেছিল আর মাত্র একটাই কাপড় বিক্রি হয়েছিল। আমি কিছুটা টেনশানে পড়ে গেলাম যে আবার আমার দোকানে অবস্থা আগের মতো হতে চলেছে, যেটা ওই ভিখারিনী আসার আগে ছিল। পরের 2 দিন এভাবেই পার হয়ে গেল, কিন্তু দোকানে কোনো গ্রাহকই এলো না। কামাই ধান্দা একেবারে না। আমার দোকানের কাজের ছেলেটাও চিন্তায় পড়ে গেল। সেও ভাবল এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার চাকরিটাও আর থাকবে না। আমিও চিন্তায় ছিলাম যে যদি একই রকমভাবে চলতে থাকে তাহলে এই ছেলেটাকে কোনোভাবেই কাজে রাখতে পারবো না, কারণ আমি ওকে বেতন দেব কোত্থেকে। আমি চিন্তায় পড়ে গেলাম যে আগে যেদিন ভিখারিনী আসতো সেদিনই আমার দোকানে ভিড় কখনোই কম হতো না। এখন সেও আসে না আর আমার দোকানে একদম বন্ধও হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে আমার উপর ওর অভিশাপ লেগেছে, কিন্তু ও তো জানতই না যে আমি ওর রহস্য পুলিশকে বলে দিয়েছি। এখন আমি খুব টেনশানে থাকতে লাগলাম, কেননা দিন দিন আমার দোকানে যে সমস্ত লোক আসতো তারাও আসা বন্ধ করে দিয়েছে। আমি সারা দিন দোকানে বসে মাছি মারতে থাকলাম আর গ্রাহকের অপেক্ষা করতে থাকলাম। আমি আমার বউকে নিজের টেনশানের কথা বললাম, তখন সেও খুব টেনশানে পড়ে যায়, কিন্তু এর সমাধান তো ওর কাছেও নেই। আমরা তো জোর জবরদস্তি করে কোনো গ্রাহককে ধরে নিয়ে আসতে পারি না। একদিন হঠাৎই সেই ইন্সপেক্টরকে ফোন করে ওই ভিখারিনীর ব্যাপারে জিজ্ঞেস করলাম। ইন্সপেক্টর বললেন যে ও কোনোভাবেই নিজের মুখে বলতে রাজি হচ্ছে না। ও এটাই বলছে যে এই সমস্ত বাচ্চা ওর নিজের, ওর সাথে ওর এক বোন আর বুড়িমা আছে, আর তারাও এটাও বলছে যে ওই সমস্ত বাচ্চা তাদের নিজেদের, তারা কোথাও থেকে চুরি করে আনেনি, না তো তারা বাচ্চাকে ভিক্ষা করতে পাঠায় আর না তো বাচ্চাদের বিক্রি করে। ওদের সমস্ত কোনো গ্যাংয়ের কোনো সম্ভাবনাই নেই। আদালতে ওই 3 জনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলেছেন, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। না তো ওদের ঝুপড়ি থেকে এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে যাতে প্রমাণ হয় যে ওরা এইসব কাজ করে। ইন্সপেক্টরের মুখে এইসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চাদের কি হলো? তারা কি বাবা মার কাছে পৌঁছাতে পেরেছে? তাদের বাবা মা তো সাক্ষী দিতে পারে। তখন ইন্সপেক্টর বললেন, ওই বাচ্চাদের বাবা মা কোনো খোঁজ পাওয়া যায়নি। পেপারেও অ্যাড দেওয়া হয়েছিল, কিন্তু এখনও অবধি কেউ আসেনি। আর ওই বাচ্চারা শুধু কান্না করতেই থাকে আর ওরা শুধু ওদের মায়ের কাছে যেতে চায়। আমি অবাক হয়ে বললাম, ওদের মা কে? ইন্সপেক্টর বললেন, ওরা ওই ভিখারিনীকে মা বলে, যার বিরুদ্ধে আপনি কমপ্লেন করে বলেছিলেন যে ওই বাচ্চাদেরকে আটকে রেখেছে। ওই ভিখারিনীকেই এরা মা বলে, আর বয়স্ক মহিলাকে দাদি বলে, আর কম বয়সী মেয়েটাকে মাসি বলে ডাকে। ইন্সপেক্টর আরও কিছু বলেছিলেন, কিন্তু আমি
তো এইটুকু কথা শুনেই অবাক হয়ে গিয়েছিলাম। এইসব হচ্ছেটা কি আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, তাই ফোন কেটে দিলাম। কিছু একটা তো নিশ্চয়ই আছে যেটা আমাদের চোখে পড়ছে না। এখন তো আমার মনও বলতে শুরু করেছে যে আমি কোথাও না কোথাও ভুল করেছি। এইসব কথা ভেবে ভেবেই আমার মাথা ব্যথা হতে শুরু করলো, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। বাচ্চাদের জন্য পেপার অ্যাড দেওয়া হয়েছে, কিন্তু কেউ এদেরকে বাচ্চা বলে দাবি করেনি, আর না তো কেউ বাচ্চাকে নিতে এসেছে। কিছু একটা ভেবে আমি কাজের ছেলেটাকে দোকানে রেখে নিজেই থানাতে গিয়ে উপস্থিত হলাম, আর সোজা ইন্সপেক্টরের সঙ্গে গিয়ে দেখা করলাম, যিনি নিজেই এই মামলার সঙ্গে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আমাকে দেখেই তিনি আমাকে বসতে বললেন, আমিও তার সামনে গিয়ে বসলাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন যে বাচ্চাদের কান্না করে অবস্থা খারাপ, ওরা শুধু ওদের মা, দিদি আর মাসির কাছে যেতে চায়। আমি ওদের মধ্যে যে সমস্ত বাচ্চারা বড় আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। ওরা বলছে যে ওদের মা কখনো ওদের মারেনি, ওরা ওদের দাদি মাসির সঙ্গেই থাকে। শুধু এটাই না, ওই বাচ্চারা এটাও বলে যখন ওরা বুঝতে শিখেছে তখন থেকেই ওরা এই তিনজনের সাথেই থাকে। আর হ্যাঁ, ওদের মধ্যে বড় বাচ্চারা এটাও বলে যে ওদের মা কখনো কখনো নতুন বাচ্চাকে নিয়ে আসে, আর তারপরে সেও আমাদের সাথেই থাকে, তারাও কোথাও যায় না। আমাদের মা খুব ভালো, আমাদের জন্য খাওয়া, থাকা, পড়ার ব্যবস্থা করে, আর আমাদের সবাইকে খুব ভালোবাসে। কখনো কোনো বাইরের লোক আমাদের সঙ্গে দেখা করতে আসে না। ইন্সপেক্টর এইসব কথা শুনে আমার মাথায় সব কিছু খিঁচুড়ি পাকিয়ে গেল। আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম, এসবের মানে কি? ইন্সপেক্টর বললেন, আমার তো মনে হয় আপনি যা কিছু দেখেছিলেন সেটা আপনার মনের ভুল ছিল। এই তিনজনের বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি, নিশ্চয়ই আপনার কোথাও না কোথায় ভুল হচ্ছে। আমি এখনই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিলাম, আর আপনি এসে পড়লেন। আমি বললাম, আমিও আপনার সঙ্গে যাই। আমি ইন্সপেক্টরের সাথে ওই মহিলা লকআপের দিকে গেলাম। ওই তিনজন এক জায়গাতেই আটকে ছিল। ওই তিনজনের অবস্থা দেখে আমার ওদের উপর দয়া হলো। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লেডি ইন্সপেক্টর ওদের কাছ থেকে কথা বের করার জন্য ওদের উপর নিজের হাতের সুখ মিটিয়েছে। আমাকে দেখতে পেয়েই ওই ভিখারিনী তাড়াতাড়ি করে আমার দিকে এসে লকআপের রড ধরে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবুজি, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। আমি জানতাম আমার ভগবান আমাদের বাঁচানোর জন্য কাউকে না কাউকে আমাদের সাহায্যকর্তা হিসাবে পাঠিয়েই দেবেন। আর দেখুন, আপনি এসে পড়েছেন। ওর চোখে আমার প্রতি বিশ্বাস দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। যাকে ও নিজের সাহায্যকর্তা ভাবছে সেই তো আসলে ওকে এখানে পৌঁছানোর জন্য দায়ী। ইন্সপেক্টর চুপচাপ আমাদের দিকে দেখল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বাচ্চাকে নিজের কাছে কেন রেখেছ? এই বাচ্চাগুলো কাদের? আরও বললাম, আমি জানি তুমি বিবাহিতা না, আর এতগুলো বাচ্চা তোমার হতেই পারে না। সে বলতে লাগলো, নিজের নয় তো কি হয়েছে, কিন্তু আমি এদেরকে লালন পালন করে বড় করেছি, তাহলে এরা আমার বাচ্চাই তো হলো। আমার ছোট বয়সেই আমার বাবা মা মারা গিয়েছিল। আমার আগেও ঝুপড়িতে থাকতাম, আর লোকের কাছে চেয়ে চিনতে দিন কাটাতাম। হঠাৎ আমার মা অসুস্থ হয়ে পড়লে আমি এটাকেই আমার পেশা বানিয়ে নিলাম, কেননা আমি অশিক্ষিত, কোথাও সম্মানের সাথে কাজ করতে পারবো না, পাবও না। নিজেকে এতটা শক্ত সামর্থ্য বানিয়ে নিলাম যে কোনো পুরুষই খারাপ নজর দেওয়ার আগে ভয় পেত। আমি গলিতে গলিতে ভিক্ষা করতাম। যখনই কোনো বাচ্চাকে অসহায় দেখতাম, যাদের বাবা মা নেই, সেই সমস্ত বাচ্চারা রাস্তার পাশে থাকে আর
লোকের কাছে চেয়ে চিনতে খায়। কিছু বাচ্চা তো এত ছোট হয় যে তারা বুঝতেই পারে না যে ওরা কি করছে। আর কিছু বাচ্চাকে তো আমি এমনও পেয়েছিলাম যাদের বয়স 1 বা 2 দিনের হবে, হয়তো কারো পাপের কারণে এই দুনিয়াতে এসেছিল, তাই ওদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আমি সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে নিজের কাছে দেখে লালন পালন করতাম আর তাদের দেখাশোনা করতাম। এভাবেই আমার এতগুলো বাচ্চা হয়ে যায়। মানুষেরা বাচ্চাকে নিজের থেকে দূরে করার সময় এটাও ভাবে না যে তারা কত বড় পাপ করছে। অনাথ বাচ্চাদের আত্মীয় স্বজনের এটা দায়িত্ব যে তারা অনাথ বাচ্চাদের লালন পালন করবে, কিন্তু আজকের দিনে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে বাবু। বাচ্চা অনাথ হতেই তার আত্মীয় স্বজনরা ওদেরকে ভুলে যায়। আপনি এই বাচ্চাদের কাছ থেকে নিজেই জিজ্ঞাসা করুন। আমি এই বাচ্চাদেরকে পেলেছি, আমার মা আর বোন এদের আদর যত্ন করিয়েছে। ভিখারিনীর কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আমি কতটা ভুল ভেবেছিলাম। ইন্সপেক্টর আদালতে গিয়ে কেস উঠিয়ে নেন আর ওই ভিখারিনীকে ওর মা বোন ও বাচ্চাদের সহ ছেড়ে দেয়, কিন্তু নিজের তরফ থেকে কিছু সময় অবধি ওদের উপর নজর রেখেছিলেন। কিন্তু সব কিছু সেরকমই ছিল যেটা ওই ভিখারিনী বলেছিল। তখন ইন্সপেক্টর কিছু লোকের সাথে মিলে একটা ছোট্ট জায়গায় ওদের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেন, যেখানে ওরা সবাই মিলে একসাথে থাকে। ওরা আমাকে আর ইন্সপেক্টরকে না জানি কতটা আশীর্বাদ দিয়েছিল। আমি ওই বাচ্চাদের জন্য কাপড় আর খাবার দাবার জিনিস পাঠাতাম। আর ভগবানের চমৎকার আবার শুরু হলো। আমার দোকানে আবার গ্রাহকের ভিড় আগের মতো বাড়তে লাগলো। এছাড়াও ইন্সপেক্টরেরও প্রমোশন হয়ে গেছে। এখন আমি বুঝতে পেরেছি যে এটা একটা পূর্ণবতী গরিবের হৃদয় থেকে দেওয়া আশীর্বাদের ফল। আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি সময় থাকতেই সমস্ত সত্যিটা জানতে পেরেছি। বন্ধুরা, আজকের এই কাহিনীটি শুধুমাত্র আপনাদেরকে পড়ে শোনালাম, সেই জন্য হয়তো আপনাদের শ্রুতিমধুর নাও লাগতে পারে, কিন্তু বন্ধুরা, ঘটনাটি সত্য। ভগবান আমাদেরকে কখন আশীর্বাদ করেন এটা আপনাদেরকে বোঝানোর জন্যই এই গল্পটা আজকে আপনাদের কাছে পাঠ করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।